ক্যাম্পেইন কলিং মিডিয়া আপনাকে স্বাগত। ধন্যবাদ স্যার, যে প্রশ্নটা দিয়ে প্রথমেই শুরু করব, আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বললেন তোমার 7 টাকা বাড়িয়েছে, তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই, এই কথা বলতে গিয়েই আপত্তিকর একটি শব্দ প্রয়োগ করে ফেলেন তিনি। এবং এরপরেই আমরা দেখলাম রাজ্য বিজেপির তরফে এক্স হ্যান্ডেলে লেখা হলো একজন মহিলা মুখ্যমন্ত্রীর ভাষা এত নিম্নরুচির, জঘন্য, লজ্জা হওয়া উচিত। কি বলবেন? দেখুন, এইসব কথাবার্তাগুলো হবে এ তো সাধারণ বিষয়। আবার মহুয়া নাকি সুন্দর সুন্দর কথা বলছেন। মহুয়া কিন্তু জিতে যেতে পারেন, জানেন, কৃষ্ণনগরে মহুয়া মনে হয় জিতে যাবে আর কি, কারণ ওই ধরনের কথাবার্তা বলে লোক ভোট টোট নাকি দেয়। তো মাননীয়া তো এই গরমে, আর কবির সুমন তার বন্ধু হয়, এই গরমে কবির সুমনের অমৃতবাড়ি আপনি শুনেছেন? শোনেননি। এই গরমে মাথা ঠিক থাকে, কি বলতে গিয়ে কি বলে দিয়েছেন। আপনারা একটু ক্ষমা সুন্দর চোখে দেখুন না, সবসময় তো ধরছেন কেন? বয়স হচ্ছে তার। আমি তো কবে বলেছি তিনি পলিটিক্যালি তার রিটায়ার্ড হওয়ার কথা, তাকে বিশ্রাম দেওয়ার কথা। আমি কুণাল ঘোষকে বলবো একটু বুঝিয়ে শুনি বলতে, যে ওরা যেন মাননীয়াকে একটু বিশ্রাম দেয়। এই ধরনের কথাবার্তা বেরোচ্ছে এই গরমে। 42টা কেন্দ্রে তিনি প্রার্থী, তো একটা লোক যদি 42টা কেন্দ্রে দৌড়ায়, আরে বসাই একটা প্রার্থী জোয়ান ইয়াং একদম আর কি, সেই গরমে দৌড়তে পারছে না। মাননীয়া সব জায়গায় যাচ্ছে। আরে মাননীয়ার সাথে শুভেন্দু অধিকারী কম্পেয়ার করলে হয়? মাননীয়ার বয়স হয়েছে, তো রাগের মাথা ওই সব শব্দগুলো তো আসবে। তারপর আপনারা খিল্লি করবেন, সেটা নিয়ে ঠাট্টাবাস করা হবে, মিম হবে, ট্রোল হবে। মাননীয়া তো এটাও দিচ্ছেন। এটা কি উন্নয়ন নয়? এই যে মিম ট্রোলটা হচ্ছে, তার কথাবার্তা নিয়ে যে হাসি ঠাট্টা মশ করা হচ্ছে গোটা রাজ্যব্যাপী, আমার আপনার মতো সাধারণ লোকের কথা নিয়ে কেউ পাত্তা দেয়? পাত্তা দেয় না। ফলে মাননীয়ার এই কথাবার্তা নিয়ে হাসি হবে, ঠাট্টা হবে, তরুণ তরুণীরা মজা পাবে, এটাও তো উন্নয়ন। যেমন শতাব্দী রায় বলেছিলেন যে তোমরা আমাকে যে দেখতে পাচ্ছ এটা উন্নয়ন, আমি কত বড় সুন্দরী নায়িকা, আমাকে তোমরা টিকিট কেটে দেখতে, এখন আমাকে সরাসরি দেখতে পাচ্ছ, এইটা কি কম? পয়সা দিতে হচ্ছে? পয়সা দিতে হচ্ছে না, এটাও উন্নয়ন। সেরকম মাননীয়া সুন্দর সুন্দর গালাগাল দিচ্ছেন, মানে বেরিয়ে যাচ্ছে মুক্তি। গালাগাল দিতে উনি চান না, উনি অত্যন্ত ভদ্র নম্র, অসাধারণ বাগ্মী, তিনি অত্যন্ত রুচিশীল, রবীন্দ্রিক, অত্যন্ত রবীন্দ্রিক, সারাক্ষণ রবীন্দ্রনাথের গান বাজে নিয়ে থাকেন, অসাধারণ ছবি টবি আঁকেন, অসাধারণ নাট্যকার, কবি, সাহিত্যিক, ভাষাবিদ, কত ভাষা জানেন, অসাধারণ ছবি আঁকেন, সিনেমাও করছেন নাকি শুনলাম, গানটাও লিখছেন নাকি শুনলাম। এরকম একটা বিশিষ্ট লোক, আপনারা ওই ভালোগুলো দেখতে পাচ্ছেন না? একটা কি কথা বুক ফসকে বলে ফেলে, যারা বুক ফসকে তো সত্য কথাই বলে। বুক ফসকে যেটা মহুয়া বলেছে সত্য কথাই বলেছে, বুঝে নিন। বুক ফসকে বারণে কি বলেছিলেন? দুধের গাই বলেছিলেন মুর্শিদাবাদ, ঠিক কথা তো, মুর্শিদাবাদ তো দুধের গাই, এটা ঠিক কথা। আপনি সত্য কথাগুলো বোঝার চেষ্টা করুন। তো আজকে নাকি কালকে গরমে চোটে উনি নাকি চন্দ্রবিন্দুর উপরে নাকি আপনারা একটু বাড়তি বাড়তি টেস্ট দিচ্ছেন। চন্দ্রবিন্দু বলে একটা কিন্তু ব্যান্ড আছে, আর তাদের সাথে ভাব আছে দিদি। আপনারা গায়ে জোর চন্দ্রবিন্দু লাগাচ্ছেন কেন? কথা তো বিভ্রান্তি করছে। চন্দ্রবিন্দু দূর করে দিন। চন্দ্রবিন্দুদের ওই শব্দ থেকে চন্দ্রবিন্দু সরিয়ে দিলে শব্দটা সুস্থ হয়ে যাবে। ওটা অরিন্দদের দিয়ে দিন, চন্দ্রবিন্দু ব্যান্ডকে দিয়ে দিন। আর আমি অরিন্দকে বলবো এই সুন্দর সুন্দর কথা নিয়ে গান লিখতে। ওখানে চন্দিলও আছে, সে বন্ধু আমার আর কি, ক্লাসমেট আমার। এই অরিন্দ, চন্দিল, এরা একটু গান টান লিখুক। মাননীয়া তো বিম হচ্ছে, ট্রোল হচ্ছে, মাননীয়া কিচ্ছু করবে না। মাননীয়ার সহনশীলতা বিরাট, মাননীয়া উদারতা বিরাট। ফলে মাননীয়কে তো তুচ্ছতা ছিল, করবেন না। 34 বছরে বামেদেরকে তো হারিয়েছে। দু একটা অশ্লীল কথা যদি মুক্তি বেরিয়ে যায় কথা প্রসঙ্গে, এত কথা বলে, দু একটা খারাপ কথা বেরোবে না। আপনি শুধু ওই মাখনটা নেবেন, অন্য কিছু নেবেন না। গরুর দুধ নেবেন, গরুর লাথি খাবেন না। বোকার মতো কথাবার্তা। ঠিক করেছে মাননীয় করেছে। আর একটা কথা, মহুয়া মিত্র যেটা বলেছে, শশী থারুলের থেকে শিখেছে হয়তো। শশী থারুল অত্যন্ত ভালো, তার অনুপ্রেরণা শশী থারুল হতে পারে। মাননীয় তো এইদিকে আছে, ওইদিকে শশী থারুল আছে। ওই অসাধারণ যে সত্যবাদিতা, তার জন্য মহুয়া মনে হয় কৃষ্ণনগরে জিতে যেতে পারেন। আপনি এইটা দেখুন, আপনি মহুয়াটা ভাবুন, কত ব্রিটিশদের মতো কথা বলে, ইউরোপের মানুষদের মতো কথা বলে। আপনি ভালোগুলো দেখতে পাচ্ছেন না? কুসংস্কারাচ্ছন্ন গিয়ে কোথাকার স্মার্ট হন, খেস্তা খেস্তি গালাগালি, এগুলো শব্দ চলনের একটা বড় মাত্রা। যে যত স্মার্ট
সে কথায় কথায় একটা করে গাল দেয়, খিস্তি দেয়। বাংলার রাজনীতি এখন খিস্তি খেউরের জায়গা, খিস্তি খেউর ময়, গালাগালি ময়, চারিদিকে ম করছে গালাগাল। ওকে গাল দিচ্ছে, সে তাকে গাল দিচ্ছে। তো মাননীয় মুখ দিয়ে যদি একটা বেরিয়ে যায়, কি হয়েছে? না আপনাকে কি একটা লা সা লা কি বলেছে না, তো আপনার সাথে আত্মীয়তা করলো, তো খারাপ কি আছে? ও আত্মীয়তা করলো অন্যায় বুঝি, সব বোকা বোকা কথাবার্তা। মাননীয় আত্মীয় হন, ধন্যবাদ। এর আগে মাথা ভাঙাতেও মুখ্যমন্ত্রীর বক্তব্যের একটি শব্দ প্রসঙ্গত শালা নিয়ে এমনই বিতর্ক তৈরি হয়েছিল। তারপর সম্প্রতি চালসায় তিনি বলেন, সুযোগ থাকলে জিপটা আমি টেনে নিতাম। তারপর ফের মেজাজ হারালেন। এই নির্বাচনী সভাগুলো করতে গিয়ে আমরা দেখছি 12 রকম বার মেজাজ হারাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবো? ঠিক করছে মমতা ব্যানার্জি, মেজাজ হারাক। আর মেজাজ হারানোর পরে যে কথাগুলো উনি বলেন সেগুলো বাংলার লোক খায়, তাই তো ভোট দেয়। খেলা হবে খেলা হবে বলে তো ভোট পেয়েছে। খেলা হবে নিচে কুদে হায় হায় হলো, ভোট পেয়েছে না। আমি একটু একে বলবো, ওই কালীঘাটে টালির চালা এই চোরেদের পাঠশালা বলেছিল না বাবুল সুপ্রিয়, আমি বাবুল সুপ্রিয়কে বলবো একটা নতুন গান লিখতে, কালীঘাটকে মহিমামণ্ডিত করে একটা গান লিখতে। এত কারিশমা যেখানে আছে, আপনি সেটা গুরুত্ব দেবেন না। এই এপ্রিল মাসে মে মাসে দাবদাহ চলছে, আর কি ভয়ঙ্কর উত্তাপ। সব স্কুল কলেজ ছুটি দিয়ে দিচ্ছে সব চারিদিকে। দিদি এতগুলো জায়গায় দৌড়চ্ছে, এত ভালো ভালো কথা বলছে। আপনারা কুস্তাপক্ষ মুখী আছেন, একটা খারাপ কথা কোন বলবে? বেরিয়ে যান ওকে মুখ দিয়ে। যে কাজ করে তার মুখ দিয়ে এরকম একটা কথা বেরোচ্ছে, ধন্যবাদ দিদিকে। আপনি গাল দিয়ে থাকুন তো, বাংলায় গালাগাল হবে না। আর সলিড গালাগাল দেবেন, একদম সলিড গালাগাল। সব ইয়ার কি বেশ, সব আপনারাই সব গালাগাল দেবেন নাকি? গালাগালগুলো কি দিল্লির পৈতৃক সম্পত্তির এই গালাগালগুলো? বাংলা থেকে লোক গাল শিখবে, নিত্য নতুন গালের উদ্ভাবন ঘটবে। বাংলা যদি শিল্প সাহিত্য হয়, শিল্প সাহিত্যের মধ্যে গালাগাল থাকবে না? নানের বইগুলো পড়বেন, এপাং ওপাং চোপার মধ্যে কোথায় গালাগাল আছে কিনা দেখবেন। গালাগাল একটা শিল্পের নাম। আমার বন্ধু বান্ধব অনেক আছে, বাদিয়া সম্প্রদায় আছে। বাদিয়া সম্প্রদায় হচ্ছে ওই মালদার একটা বিশেষ শ্রেণীর সম্প্রদায়, বাদিয়া। তাদের গালাগালের উপর পিএইচডি করেছেন তিনি, তাদের গালাগালের উপরে তিনি পিএইচডি করেছেন, ডক্টরেট করেছেন। আরে মাননীয় নাহলে ডক্টরেটটা হয়নি, গালাগালের উপর তো পিএইচডি করতেই পারেন, অসুবিধা কি আছে? কবি সুমনকে ডেকে আছে, কবি সুমনের কথা বলছি কেন? পশ্চিমবঙ্গে গালাগাল শিল্পের উপরে কবি সুমনের রীতিমতো জ্ঞানগম্যী আছেন। মাননীয় মাঝে মাঝে তার সাথে কথাবার্তা বলে, তো সেক্ষেত্রে উনি যেটা শিখবেন সেটা প্রচার করবেন না, শুধু ভালো 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 করবেন। ধন্যবাদ দিদিকে। আপনি মন দিয়ে দিদি গালাগালটা, গালাগাল যদি সহ্য না হয়, দিদি তার প্রচারে যাবে না। প্রচারে যাবে না কোথায়? ঘরে বসতে কোথায়? দিদিকেও লাগবে। দিদির উন্নয়ন ছাড়া পশ্চিমে কিছু হয়েছে? যেদিকে তাকান শুধু দিদিময়, দিদিময়। দিদি যদি এত দৌড়দৌড়ি করে, মাথায় দু একটা জায়গায় গরম হয়ে যাবে না? গরম হতে গেলে দু একটা শিল্প বেরিয়ে যেতে পারে তো। বাংলা শিল্প সাহিত্যের সমাধান করা হয়, শিল্প সাহিত্যের মধ্যে গালাগাল থাকে, দেখেছেন আপনি? মহারাজ যেটা করছেন ধন্যবাদ, ঠিক করছেন। আর আপনারা কুস্তা করতে থাকুন। যুব সম্প্রদায় এত আনন্দ পাচ্ছে, আপনার একদম ভালো লাগছে না, কিছুই তো দিতে পারলেন না। সারাক্ষণ গাল দিয়েছেন বসে বসে আপনি। যুব সম্প্রদায়কে এত আনন্দ আপনি দিতে পেরেছেন? আপনাকে নিয়ে যুব সম্প্রদায়কে ভাবে, দিদিকে নিয়ে ভাবে। দিদি যেটা করেছে বেশ করেছে, ধন্যবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, দেখতে চাই তুই কত বাংলা জানিস, দেখি কত তুই বাংলা জানিস। দেখে দেখে রবীন্দ্রনাথ নজরুল না বলে আমার মতো ঘুরে ঘুরে বল দেখি স্টেজে, তবে বুঝবো। চ্যালেঞ্জ করে গেলাম। ঠিক করেছেন। এই দেখুন, তুইটাকে আপনি ছোট হতে দেন কেন? তুইটাকে আপনি খারাপ হতে দিচ্ছেন কেন? প্রধানমন্ত্রী তুই, তারপরে প্রধানমন্ত্রী বড়দা, ছোটদা, বড়দা, এরকম। এই যে প্রধানমন্ত্রীকে আপন করে নেওয়া তুই বলে, তুতুকারি করে, এ ক্ষমতা আপনার আছে? সুরজিৎ পুরকায়স্ত পুলিশের প্রধান, তাকে বলছে এই সুরজিৎ দা একটা রবীন্দ্রসঙ্গীত গা, তাকেও তুই বলছে। যত আইএস আইপিএস সব তুইয়ের জায়গা। অর্থাৎ বাংলা ভাষায় তুইয়ের যে মর্যাদা, তুইয়ের যে মহিমা, মারিয়া সেটাকেও একটা বড় জায়গায় উত্থাপন করেছেন। বাংলা ভাষায় শব্দ দিয়ে দিয়েছেন, অভিনন্দন জায়গা শুভনন্দন। আপনি এবার নববর্ষে অভিনন্দন বলেছেন নাকি? একদম নয়, শুভনন্দন হবে। বাংলা ভাষায় কত শব্দ দিয়েছেন। ফলে মাননীয়াকে তুই বলেছে বাংলা ভাষায়। আমরা তুই, তুমি, আপনি ছিল তো, তুই, তুমি, আপনি। প্রধানমন্ত্রী এত আপন, সেজন্য দরজা বন্ধ করে মাঝে মাঝে মিটিং সিটিং হয় দুজন মিলে, এত কাছে। সে আপন লোককে আপনি বলবে?
আপনি জানেন প্রধানমন্ত্রীর সাথে তার কি সম্পর্ক? আরে মুখে কি করতে গিয়ে কত কত কথাই নাকি দিদি বলেন, এই কোমরে দড়ি বেঁধে দেবো, একটু লাথি টাথি কিছু আছে না, ওই ফেলে দেবো কাঠুরে লাথি, এগুলো দিয়ে আর কি মজা। প্রধানমন্ত্রী এত বললো, আপনার সাথে প্রধানমন্ত্রী কি সম্পর্ক? পচে নাকি বিজেপি লোককে প্রধানমন্ত্রী পাত্তা দেয় নাকি? দিদিকে পাত্তা দেয়। তাই তুই বলেছে এত রাজা কি আছে? মোদিজিকে রেখেছে? মোদিজি রাখেনি। ফলে পশ্চিমবঙ্গে যত লোক আছে 11 কোটি, দিদি সবাইকে তুই বলবে। আপনি বলবে কেন? দিদির উপযুক্ত কেউ আছে নাকি? পশ্চিমবঙ্গে দিদির উপযুক্ত একজন নেই। ফলে দিদি প্রত্যেককে তুই বলবে। বাংলা ভাষা থেকে আপনি আর তুমি বর্জন হয়ে যাবে। বাংলা ভাষা থেকে বাংলা ভাষা শুধু তুই থাকবে দিদির জন্য, শুধু তুই। ইংরেজি ইউ থাকে তো বাংলাতে এই ভাগগুলো কে করতে বলেছে আপনাকে? তুই, তুমি, আপনি। দিদি ওটাকে বর্জন করবে। বাংলা ভাষায় তুমি আর আপনি এই দুটো বাদ। এখনকার প্রেম দেখেন না, এই যে প্রেম টেম করে গাছের ধারে, ঝিলের ধারে, সেখানে কি তুমি তুমি ও গো, তুমি গো ও গো চলে? এই তুই কি খাচ্ছিস? বিড়ি খাচ্ছিস? আমাকে বিড়ি দে। এই যে প্রেম, তুই তুকারি প্রেম। এখন প্রেমে সব তুই তুই চলে। গানগুলোতে দেখুন তুই ভর্তি হয়ে গেছে। তুই আমার ভরসা, তুই আমার অমুক, তুই আমার তমুক, তুমি আমার ভরসা বলে নাকি? তুই বলে। এইগুলো কোত্থেকে এসছে? এই অনুপ্রেরণাগুলো কোত্থেকে এসছে? সব দিদি থেকে এসছে। দিদি তুই এর একটা উদ্বর্তন করেছে, তুই এর মানবগত উন্নয়ন ঘটেছে। এটা কি জ্যোতি বসু পারত? না বুদ্ধদেব ভট্টাচার্য পারত? সে ক্ষমতা তাদের ছিল। আপনি দেখাচ্ছেন তুই ঠিক আছে। ধন্যবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেছেন যে বিজেপি পকেটমারের নীতিতে চলে। স্লোগান দিতে দিতে হঠাৎ থেমে গিয়ে তিনি বলছেন, পকেটমারদের দেখেছেন? যারা পকেটমারি করে তারাই প্রথমে পকেটমার বলে চিৎকার করে, যাতে নিজেরা পালিয়ে যেতে পারে। বিজেপিও তাই করে, ওরা সবচেয়ে বড় চোর, তাই চোর চোর করে চিৎকার করে বেড়াচ্ছে। আর সব চোরেরা বিজেপিতে গিয়ে ভালো হয়ে যাচ্ছে। ওয়াশিং মেশিন ভাজপা। না দিদি তাহলে পকেট মারা শিল্পটা জানেন। কালীঘাটের দিকে খুব পকেট মার ব্যাপারটা আছে। তাহলে আরো কিছু তো কালীঘাটে আছে জানি। পকেট মারটা দিদি তাহলে জানেন। মানে ধরুন একজন যে পকেটমারি করলো, সে নিজেই বলে পকেটমার বলে অন্য লোককে মেরে পালাবে, তাই তো? ভয়ঙ্কর ব্যাপার। তাহলে পকেটমারি কিভাবে করতে হয় ওই শিল্প দিদি জানা আছে। পকেটমার তো দুরকম হয়, একটা হচ্ছে বাসের ট্রামে রাস্তাঘাটে, আর দুই হচ্ছে গোটা বাংলার যে অর্থ সেইটাকে লুট করে নাও। তাহলে দিদি অনেক শিল্প জানেন। ফলে এই কুন্তল, শান্তনু, এই পার্থ, অনুব্রত, এই জ্যোতিপ্রিয় থেকে শুরু করে যত প্রিয় আছে, যারা যারা জেলে বা জেলে যাবে, এদের যে পকেট মারি দিদির শিক্ষা দীক্ষার ফসল আমার মনে আর কি। দিদি শিখিয়ে দিয়েছে কিভাবে করতে হয়। ওইও যে যা কিছু লুট হবে সেটা 4 ভাগ হবে। তুই পাবি 4 ভাগের 1 ভাগ, আর বাকি 3 ভাগ পার্টিকে দিতে হবে, যেটা হিসাব একটা। ফলে যারা আমি পকেটমার শিল্পে যারা আছে, আমি জানি ওরা পকেটমারির জন্য ট্রেনিং নেয়। আমি বলবো পকেটমারি কীভাবে করতে হয় সেটার জন্য কালীঘাটে যাওয়া উচিত, সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত। দিদি কত সুন্দর কোভিডের সময় ঝাড়ু দিয়েছিল। কোভিডে যারা রাস্তায় ঝাড়ু দিয়েছিল, দিদি তাতে ঝাড়ু কেড়ে নিয়েছে, কেড়ে নিয়ে রাস্তাতে ঝাড়ু দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে ঝাড়ু দিতে হয়। যত বড় বড় ডাক্তার, কুণাল সরকারের মতো ডাক্তার পাত্তা পায়নি, দিদি বলে দিয়েছে কিভাবে মাস্ক পরতে হবে, কিভাবে চিকিৎসা করতে হবে, কোন ওষুধ খেতে হবে। দিদি সব জানে, আমার দিদি সব জানে। দিদি জানে না এমন কথা হতে পারে না। মানে পকেটমার যে শিল্প, এটাও দিদি জানে। ধন্যবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 200 আসনও বাংলায় পাবে না বিজেপি, সব সমীক্ষা ভুয়ো, কান দেবেন না। কি বলবেন? বাংলা না, ভারতে 200 আসন ভারতে পাবে না। যদি ভারতে 200 আসন পেয়ে যায়, আমি পৌলমীকে বলে রাখছি, এই তো জুন মাসে রেজাল্ট আউট হবে, তখন দিদি কি করবেন একটু কাইন্ডলি বলবেন, যে আপনি কি কি শাস্তি দেবেন, বা মিথ্যাচারের অভিযোগে বা ভুল ভবিষ্যৎবাণী করার অভিযোগে আপনার বিষয়ে কি কি পদক্ষেপ বঙ্গবাসী নেবে। আপনি যেমন ধরুন এই যেটা বলেছিলেন মিলে গেছে, এই রামনবমীতে আপনি বলেছিলেন যে বেছে 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 ওইগুলো হবে যেগুলো হওয়ার। অনেক জায়গায় প্রেম হয়েছে, ভক্তি হয়েছে, ভালোবাসা হয়েছে, কিন্তু আবার ওটাও হয়েছে। ফলে আপনার ভবিষ্যৎবাণী হিংসা, ওই যে দাঙ্গা কিসব বলছে না, ভবিষ্যৎবাণী মিলে যায়। কিন্তু ম্যাডাম এই 200 পার হবে না এই ভবিষ্যৎবাণী যদি না মেলে,
জুন মাস তার বেশি দিন দেরি নেই, তখন আপনার কি অস্ত্র আছে ওটা খণ্ডন করার জন্য একটু ভেবে দেখবেন। ধন্যবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে 3 মাসের মধ্যে বিজেপিকে গুটিয়ে দেবো, কি বলবেন? 3 মাসের মধ্যে বিজেপিকে গুটিয়ে দেবে, মারবে? পশ্চিমবঙ্গে এই তো 2 মাস 1.5 মাস ধরেই তো ইলেকশন চলছে। তার মানে উনি কি বলছেন যে যারা তার পক্ষে নেই, বিপক্ষে আছে, বিজেপি মানে তো কিছু মানুষ, সেই মানুষগুলোকে উনি দেখে নেবেন। এটা তো ধমক চমক। তা ভোটের আগে এই ধমক চমক এরম উনি দিচ্ছেন, আর নির্বাচন কমিশন কি তার সাথে বসে চা খাচ্ছে? আমি নির্বাচন কমিশনকে বলি একটু ভেবেচিন্তে দেখুন, উনি নাকি গুটিয়ে দেবে, কার নাকি পা উপরে করে মানে মাথা নিচে করে চাপকাবে, এইসব শুনতে পাচ্ছি। তো এসব কি মানে এটা সিনেমা হতে পারে তো, যে এই বয়সের একজন বয়স্ক মহিলা সবাইকে চাপকে দিচ্ছে, চামড়া তুলে দিচ্ছে, সব দলকে মেরে লাট করে দিচ্ছে। আর বিরাট ক্ষমতাশালী মির্জা বলে একটা সিনেমা আসছে, মির্জা, দেখুন ওটা আমি স্ক্রিনিং করেছি। সেই মির্জা সিনেমাটা দেখুন, মারপিট, খুনি, রক্তারক্তি, বলে বাবা, মানে একটু সিনেমাটা দেখে নেবেন। ধন্যবাদ। সাম্প্রতিককালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি নাকি যে কোনো পরিস্থিতির জন্য তৈরি। তিনি বলেছেন আমার ঘরও যা জেলও তাই, কোনো যায় আসে না, আমি অনেক সংঘর্ষ করেছি, মার খেতে খেতে জিন্দা লাশ হয়ে গিয়েছি, তাই কাজে ওরা আমাকে কবে জেলে পাঠাবে সেই ভয়ে তো বসে থাকার পাচ্ছি আমি নয়, জেলে গেলে বরং একটু বিশ্রাম পাবো, এদের যা অত্যাচার তার থেকে জেলে যাওয়া অনেক ভালো, দেশের গণতন্ত্রটাকেই তো জেলে পাঠিয়ে দিয়েছে। এখানে ব্যাপার আছে, এটা বহুত হিংসে হবে। দিদির বয়স হয়েছে, জেলে কিন্তু এয়ার কন্ডিশন লাগাতে হবে। ওনার কালীঘাটের বাড়িতে কিন্তু এয়ার কন্ডিশন আছে, ওনার অফিসে এয়ার কন্ডিশন আছে, ওনার গাড়িতে এয়ার কন্ডিশন আছে। জেল আর বাড়ি দুটো এক বলেছে তো। আমি একটা প্রপোজাল দিচ্ছি, এটা বিধানসভায় পাস হতে হবে, কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি ওনাকে জেলে যদি নিতেই হয়, জেলে যেন ভালো করে এয়ার কন্ডিশন থাকে। আর অনুব্রত যেমন সপারিষদ ছিল, তারপর তো তাকে তিহার নিয়ে গেল, ওনারও পারিষদ বর্গ থাকবে। সোনালী গুহকে পছন্দ করে, সোনালী গুহকে একটু দিতে হবে, ওখানে পাশে রাখতে হবে, সবাই থাকবে। জেলে যদি থাকে খারাপ কি আছে, ওরাও তো ঘরের মতো, পাশেই তো জেলখানা, ওনার বাড়ির পাশেই তো জেলখানা, কি এমন দূরত্ব, এবার ওপার। কিন্তু একটু এসি টেসি দিতে হবে, ভালো ভালো খাবার দাবার দিতে হবে, খাতা পেন দিতে হবে, ওখানে কবিতা লিখবে, এপং ছপং লিখবে, আর রোদ্দুর রায়কে একটু ওখানে পাঠাতে হবে। সে বেচারি সুন্দর অভিনয় করতে পারে, ওকে আবার জেলে ঢোকাবেন না, আবার ও জেলে ঢোকালে তো একসাথেই থাকবে, তো সবার সাথে তো দেখা হয়ে যাবে। আরে বাবা, বিজেপি তৃণমূলের এমন একটা অবস্থা হবে, যত নেতা, কাছের লোক, বন্ধু সবাই জেলে থাকবে। তো মাননীয় যদি ঘরে বসে থাকে তো বিরহ ব্যথা হবে না, বিরহ ব্যথা। তাই মাননীয় একটা সময় আসবে, সরকার থেকে, কেন্দ্র সরকার, ইডি বা সিবিআই তাকে জেলে না পাঠালেও মাননীয় অ্যাপিল করবে, আমার সব আত্মীয় স্বজন, আমার সব প্রতিবেশী, আমার আপন লোক, আমার গোটা পার্টি এখন জেলে, তাই আমি কালীঘাটে থাকবো না, আমাকে ঢুকিয়ে দেওয়া জেলের কোন একটি সেলে, সেখানে একটু এয়ার কন্ডিশন থাকতে হবে, নাহলে এপ্রিল জুন মাসে আরো গালাগাল বেরোবে। সে গালাগাল তোড়ে তো আপনি আবার আমার ইন্টারভিউ দিতে আসবেন, আমার গলা বসে গেছে, আমি অত ইন্টারভিউ দিতে পারবো না। ধন্যবাদ। সাম্প্রতিককালে আমরা দেখলাম ফরেন্সিক রিপোর্ট হাতে আসতে ইডির দাবি কাকুর কণ্ঠস্বর ভয়েস ক্লিপিং এর সঙ্গে মিলে গেল, কি বলবেন? আমার এটা নিয়ে তীব্র আপত্তি আছে ইডি সিবিআইয়ের কাছে, যে কাকুর কণ্ঠস্বরের নিয়ে তার আগে কত গল্প হলো, 3.5 মাস লেগে গেল কণ্ঠস্বরের খবরটা দিতে, মানে কণ্ঠস্বরের যে নমুনা পরীক্ষা করে তার রেজাল্টটা। এরপরে কার কার সাথে তার কাকুর আলোচনা হয়েছে কণ্ঠস্বর মিলিয়ে তাদেরকে ধরে জেলে কবে ঢোকানো হবে, সেটা কি ভোটের আগে না পরে? এই পাগলামিটা বন্ধ করুন না, দীর্ঘসূত্রিতা কেন? কণ্ঠস্বর ধরুন, আর বিশিষ্ট ভদ্রলোকদের ধরুন, জেলে ভরুন। ধন্যবাদ।